নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। বেহাল অবস্থা করিমগঞ্জ শহরের বিভিন্ন সড়কের। নির্বাচনী আচরণবিধি লাগুর বাহানায় কুম্ভনিদ্রায় স্থানীয় নেতাসহ পূর্ত বিভাগ। মধ্যাহ্নভোজনে ব্যাপক দুর্নীতি। 5 মাস থেকে মধ্যাহ্নভোজন থেকে বঞ্চিত দক্ষিণ করিমগঞ্জ শিক্ষাখণ্ডের এক স্কুলের পড়ুয়ারা। মামার বাড়িতে বেড়াতে এসে সনবিলে নৌকা ডুবে প্রাণ গেল এক কিশোরের। কাছাড় পুলিশের অভিযানে সোনাই থেকে 3 কোটি টাকার হেরোইন সহ আটক 2 পাচারকারী। মা বাবার শাসনে অতিষ্ঠ হয়ে ঘর ছেড়ে পালালো 3 নাবালক। উদ্ধার রেল স্টেশন থেকে। 2 দিন ব্যাপী মান অভিযোজন শিবির 2024 আয়োজিত হচ্ছে শিলচর রামকৃষ্ণ মিশনে। 3 মাস ধরে শিক্ষকবিহীন পাথারকান্দির বৈঠাকাল মেদলিছড়া এলপি স্কুল। লাঠে উঠেছে পড়ুয়াদের পড়াশোনা। 19-এর চেতনাকে জাগ্রত করতে বরাক জুড়ে আয়োজিত হতে যাচ্ছে বহুভাষিক ঐক্যের মহামিছিল। ভোট আসে ভোট যায়, তবুও হাল ফেরে না করিমগঞ্জ শহরের জীবনরেখা বলে খ্যাত 37 নম্বর জাতীয় সড়কের। করিমগঞ্জ শহরের ভেতর দিয়ে সুতারকান্দি সীমান্ত এলাকা পর্যন্ত যাওয়া যায়। সড়কের বেহাল অবস্থা যেন শহরবাসীদের দীর্ঘদিনের সঙ্গী। নেতামন্ত্রীর আগমন ছাড়া মেরামতের সাক্ষী থাকে না এই সড়ক। নেতামন্ত্রীদের আগমনকে কেন্দ্র করে জুড়োতালি দিয়ে 1-2 দিনের চলাচলের উপযোগী করে তোলা হয় এই সড়কটিকে। শহরের শম্ভুসাগর উদ্যানের সম্মুখ, সরকারি স্কুলের সম্মুখ ছাড়া শহর ঈদগার সামনে জাতীয় সড়কটি বিভীষিকার রূপ নিয়েছে। সড়কের উপরে গর্তের সারির জন্য প্রায় সময় ওই ছোটোখাটো দুর্ঘটনা সংঘটিত হতেই থাকে। শহরের ভেতর দিয়ে সীমান্ত এলাকায় বিভিন্ন সামগ্রী নিয়ে গাড়ি পৌঁছার ফলেও জাতীয় সড়কের অবস্থা সুতারকান্দি পর্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। জাতীয় সড়ক ছাড়াও করিমগঞ্জ শহরের বিভিন্ন এলাকায়ও শহরের অবস্থা বেহাল হলেও হেলদোল নেই পূর্ত বিভাগ সহ স্থানীয় প্রতিনিধিদের। বর্তমানে নির্বাচন আচরণ বিধির বাহানা দিয়ে সারাই হচ্ছে না রাস্তা। এই নিয়ে নাগরিক সমাজেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হচ্ছে। ভঙ্গুর রাস্তার জন্য প্রায় সময় নানান সমস্যায় পড়ছেন স্থানীয় লোকেরা। সড়কের এই বেহাল অবস্থা নিয়ে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, দিল্লি, দিশপুর সহ করিমগঞ্জ পৌরসভা নিজেদের হাতে থাকার পরও বিজেপি সামান্য রাস্তা সারাইয়ের কাজ করতে অক্ষম। এইসব করিমগঞ্জের জনগণ ভালোভাবে লক্ষ্য করছেন এবং এর জবাব ভোটের বাক্সে দিয়েছেন। আগামী দিনেও বিজেপির ভাওতাবাজির জবাব ভোটের বাক্সে দিবেন বলে তিনি মন্তব্য করেন। সদ্য করিমগঞ্জ লোকসভা আসনের নির্বাচন সমাপ্ত হয়েছে। বিভিন্ন প্রার্থীরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা উন্নয়ন সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে। দুঃখের বিষয়, কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক নেতা বা যারা জনপ্রতিনিধি নির্বাচিত হতে যাচ্ছেন তাদের মধ্যে কাউকে এই জাতীয় সড়কটির নিয়ে কোনো পরিকল্পনা আমরা দেখতে পাইনি। জনগণ দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। এই জাতীয় সড়কটি বিভিন্ন জায়গায় গর্ত হয়ে রয়েছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। আমার অনুরোধ থাকবে, যারা রাজনৈতিক দলের নেতারা রয়েছেন এবং বিভিন্ন যারা জনপ্রতিনিধি নির্বাচিত হতে চলছেন, তাদের উচিত এই সমস্যাটির সত্য সমাধান করা। রাজনৈতিক ব্যক্তি বা জনপ্রতিনিধি বা কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার এই সমস্যার সমাধান করতে, এগুলো সমস্যার সমাধান এদেরই করার কর্তব্য। যদি এরা করতে না পারে তাহলে জনগণ ভোট নেবে কেন? করিমগঞ্জের বিভিন্ন স্থানে রাস্তাগুলো ভাঙা, এটাতে আসছি আমি পড়ে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, একটা প্রবাদ আছে, সত্য সেলেপাস কি বিচিত্র এই দেশ, আলেকজান্ডার বলেছেন। তো আমরা বরাক উপত্যকায় যারা আছি, আমাদের ভাগ্য নির্ধারণ সবসময় করে থাকেন বিধাতা, সর্বশক্তিমান ঈশ্বর, এবং ইসলাম যাকে আল্লাহ তাআলা বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব একটা কিন্তু বৃষ্টি হয়নি, খুব একটা কিন্তু ঝড় তুফান হয়নি, এখনো রয়ে গেছে, বাকি রয়ে মাত্র শুরু হলো। আজকে 12 ঘন্টা বৃষ্টি হওয়ার ফলে সমস্ত বরাক উপত্যকা প্রায় পণবন্দি হয়ে গেছে, টোটাল বরাকগুলি। আজকে এইচ.ডি. দেবগৌড়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, এইচ.ডি. দেবগৌড়াকে দিয়ে আমাদের কংগ্রেসের তখন চিফ হুইপ ছিলেন সন্তোষ মোহন দেব এই ব্রডগেজের শুভারম্ভ করেছিলেন।
এবং দীর্ঘ সময় লেগেছে। হাফলংয়ের যে পোর্শনটা, যে পোর্শনের জন্য এখন যাতায়াত বন্ধ হয়ে যায়, মাত্র 8 ঘন্টা 4 ঘন্টা বৃষ্টি দিলে এই জায়গাটা বৈজ্ঞানিক উপায়ে, বৈজ্ঞানিক প্রযুক্তি প্রয়োগ করে আমরা চেয়েছিলাম আরও যদি সময় লাগে সেই সময় নিয়ে যাতে মজবুতভাবে যাতে কাজটা হয়। কিন্তু বিজেপি, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর আপনারা নিশ্চয় দেখেছেন তড়িঘড়ি করে এই পোর্শনটা মাত্র 4 মাসের মধ্যে সমাপ্ত করা হয়েছে এবং সমাপ্ত করে বিজেপির বড় বড় ঝান্ডা নিয়ে, এখানে সভাপতি ছিলেন তখন বিশ্বরূপ ভট্টাচার্য আমার মনে হয়, হ্যাঁ বিশ্বরূপ ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির সভাপতি ছিলেন, এবং বিজেপির ঝান্ডা নিয়ে বদরপুরে গিয়ে মানে জিন্দাবাদ ধ্বনি দিয়ে সেখানে তারা ডেমনস্ট্রেশন দিয়েছিলেন। ভারতীয় জনতা পার্টি এই প্রকল্পটি করেছে। আজকের কি অবস্থা? আজকে আমরা জলপথ, স্থলপথ এবং আকাশপথে যাওয়ার মতো তো ক্ষমতা আমাদের বরাক উপত্যকায় 2% মানুষের আছে। মধ্যাহ্নভোজনে ব্যাপক দুর্নীতি। 5 মাস থেকে মধ্যাহ্নভোজন পাচ্ছেন না 439 নম্বর আমডহর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। মধ্যাহ্নভোজনকে কেন্দ্র করে ফের ব্যাপক দুর্নীতি দক্ষিণ করিমগঞ্জের একটি স্কুলে। 439 নম্বর আমডহর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ তুললেন অভিভাবকরা। বিগত প্রায় 5 মাস থেকে শিশুদের মধ্যাহ্নভোজন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেন তারা, যার ফলে পড়ুয়াদের স্কুল শেষে খালি পেটে বাড়ি ফিরতে হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। এই নিয়ে তারা প্রধান শিক্ষিকার সাথে সাক্ষাৎ করলে তিনি স্কুলে রন্ধনকর্মী নেই এই অজুহাতে মধ্যাহ্নভোজন হচ্ছে না বলে জানিয়ে দেন। অভিভাবকরা জানান, মধ্যাহ্নভোজন বা স্কুলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তারা যতবারই সরব হয়েছেন ততবারই স্কুলের প্রধান শিক্ষিকা ও পরিচালনা সমিতির সভাপতি তাদের হুমকি ধমকি দেন বলেও জানান। স্কুল পড়ুয়ারাও দীর্ঘ 5 মাস থেকে স্কুলে মধ্যাহ্নভোজন হচ্ছে না বলে জানিয়ে দেয়। স্কুল পড়ুয়াদের মধ্যাহ্নভোজন নিয়ে সংঘটিত দুর্নীতির বিরুদ্ধে জেলা শিক্ষা বিভাগ কি পদক্ষেপ নেয় সেটি এখন লক্ষণীয় বিষয়। স্কুলের ম্যানেজমেন্ট কমিটি, এই কমিটি গঠন করার পর বলজুরি করবে কমিটিটা গঠন করা হয়েছে আফতাব দপ্তর প্রেসিডেন্ট বলছে। আমরা সবে সম্মিত হিসাবে বানাইছিলাম কমিটির প্রেসিডেন্ট হাজির মিয়ারে, তাই বুধে ভাস হইয়া তাই প্রেসিডেন্ট হয়েছেন। এরপরে তাই অফিস মেনটেন করিয়া কমিটিটা তারা কিলা করে নিয়েছেন। এর পরবর্তীতে এই কমিটির সদস্য আমি দেখছি আসলাম একদিন ডাকছেন মিটিং, ডাকা সত্ত্বে কোনো মিটিংও হয় না, কোনো মিড ডে মিলও খাওয়ানি হয় না। কমিটিটার চেঞ্জ হয় সময় 5 বছর পর 3 বছর পর বলে একটা ডেট আছে। কমিটিটার মিটিংও হয় না, কোনো চার্টও লাগাই দেয় না, কোনো তোমার নোটিশও দেন না। ও অবস্থায় কমিটিটা ব্যক্তিগত কমিটি বানাইলে কমিটিটা আমরা আধা ঘন্টা আগে কমিটি বানিয়েছে। কমিটি হয়ে গেছে টান ব্যক্তিগত ওলা চুরি করে কমিটি গঠনটা করিলেন। আপনারা স্কুলের বাচ্চাঞ্চরে জিকা কোয়া এখানে কোনো মিড ডে মিল 5-6 মাস থেকে খাবার নিও না। ওর অবস্থায় চলে বর্তমানে না কিছু আমরা এটা বলতে পারি জানি না আমরা আছে কি নাই সরকারে ও অর্ডার আমরা মোটামুটি সরকারের কাছে পুরো আমরা এলাকার ছাত্র গার্জেন হিসাবে আমরা চাই আর ওটা আমরা শূন্য হিসাবে হলুটার জেলা খানি হয় আর কমিটিটা জেলা চেঞ্জ হয় অবৈধ কমিটি না মানে জেনারেল মিটিংয়ে সারা সম্মতি হিসাবে বলে একটা কমিটি হইতো আর হলুটাটার খাদ্যটা হইতা জেলা সুরক্ষা সরকার মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া দিতরা ওইলা হিসাবে আমরা অনুরোধ করিল। আমরা সাতটা মানে ডিসি স্যার করিমগঞ্জের ডেপুটি কমিশনার আমরা স্কুল পক্ষ থেকে তার কাছে অনুরোধ করি আর আমরা স্কুলের প্রতি একটু ছাত্রের প্রতি দর ধরিয়া আমরা ওটা তার ফুটার সুব্যবস্থা নিতাম। আমরা ছোটো বই নাকি ক্লাস 4 পড়ে খানি নাই কেন কোনো তাত খানি দিই বাড়ি থেকে দিতে সময় 10 টাকা 5 টাকা খুঁজিয়া দেয় মানে নিতে লাগে তারা নিতে লাগে কন্টিনিউ ডেইলি কারণ তা খানি দিন নাই তারা। কোন ক্লাসও পড়ে? ক্লাস 4। ক্লাস 4। আমার নাম খুরশিদ আলম। বাড়ির উপায়। আচ্ছা, খানির ব্যবহারে আমরা মানে এই ব্যবহারে কিছু তো জানি না এখন মানে এখানে বড় বড় মানুষ হল তাদের মাথাও যায় না, কিছু করাও যায় না। বরাকের অন্যতম বিল তথা পর্যটন কেন্দ্র শোনবিল জলে ভরে ওঠার পূর্বেই শুরু দুর্ঘটনা। মামার বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু এক কিশোরের। নৌকা চড়তে গিয়ে প্রকৃতির রসানলে পড়ে প্রাণ হারায় এক কিশোর।
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় হিসেবে পরিচিত সোনবিল প্রত্যেক বছর বর্ষার মরশুমে ফুলে ফেপে বিশাল আকার ধারণ করে। সোনবিল বিশাল আকার ধারণ করার সাথে সাথে এক হৃদয় বিদারক ঘটনাও সংঘটিত হলো। সোনবিল এলাকার শান্তিপুর গ্রামে মামার বাড়িতে ঘুরতে আসে রাজেশ্বর দাস নামের এক কিশোর। ডিঙ্গি নৌকা নিয়ে রাজেশ্বর দাস সোনবিলে নৌকা বিহারে গেলেও নিয়তির পরিহাসে ঝড় তুফানের মধ্যে পড়ে গেলে আর ঘরে ফিরে আসতে পারেনি। এদিকে তার মা সহ মামা বাড়ির লোকজন অনেক খোঁজাখোঁজির পর বাড়ির অদূরে খালি নৌকা ভেসে থাকতে দেখে আতঙ্কে পড়ে যান। গ্রামবাসীরা মিলে সেই স্থানে অনেক খোঁজাখুঁজির পর নেট জাল দিয়ে তাকে সেই স্থান থেকেই তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি সোমছে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়ে ময়নাতদন্তের পর পরিবারের হাতে রাজেশ্বর দাসের মৃতদেহ তুলে দেয়। কিশোর যুবকটির এখনো মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আজকে আনুমানিক 5টা নাগাদ আমি একটা খবর পাই যে এরকম শান্তিপুর গ্রামের আমার যে রাকেশ কাকুর মেয়েরগড়ের ছেলে আর কি, ওর অরিজিনাল বাসা হচ্ছে গিয়ে সংহতিপুর। হঠাৎ করে খবর পাই যে জলে পড়ে মারা গেছে আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে আমার জানানোর পরে আমি সঙ্গে সঙ্গে সার্কুল অফিসে যোগাযোগ করি। করার পর সার্কুল অফিসে থানার সঙ্গে যোগাযোগ করার জন্য আমাকে বলে, তারপরে আমি থানার সঙ্গে যোগাযোগ করি। এখন তো তদন্ত করার জন্য থানা এসছে, আর সার্কুল অফিসে অলরেডি আমরা রিপোর্ট করেছি এখন এই মাত্র। আর আমাদের বিধায়ক সাহেবের সঙ্গে আমার এই ব্যাপারে কথাবার্তা হয়েছে একটু আগে। উনি ডিসিকেও বলে দিয়েছেন, ডিসির সঙ্গে ওনার কথা হয়েছে, সরকারিভাবে যা করতে হয় উনি সাহায্য করবেন বলে আমাকে আশ্বাস দিয়েছেন। আচ্ছা, মূলত ওনার ঘর কোন জায়গাতে জানতে পেরেছি এইমাত্র। ওনার ঘর অরিজিনাল ঘর হচ্ছে গিয়ে সংহতিপুর। ওনার মেয়েকে সংহতিপুর বিয়ে দিয়েছে, ওই যে গার্জেনও এসছে। সংহতিপুরের ঘর 2-3 দিন আগে মধ্যে ঘুরতে এসেছিল, মামার বাড়ির সাথে ঘুরতে এসেছিল। আজকে বিকালবেলা মানে একটু আবহাওয়া খারাপ ছিল, নৌকা নিয়ে বেরিয়েছিল। সামনেই একটা ফিশারি আছে, আর এখন তো জলও বেড়ে গেছে। আগে তো ফিশারিতে জল ছিল না, জল বেড়ে যাওয়ায় এই বাতাস থাকায় নৌকাটা ডুবে গিয়ে ও জলে পড়ে যায়। কি নাম? রাজেশ্বর দাস। কত বয়স? বয়স 14। আমার বাচ্চাটা নিবার লেগে গেছিলাম স্কুলে ভর্তি করতাম ফাঁকুয়ার, ছোট বাচ্চাটা। আচ্ছা আচ্ছা, মানে মামার বাড়িতে আসলো? মামার বাড়ি তার মারে আর তারা রাখতে গেছিলাম ওখানে। আর আমি যখন ফাঁকুয়া আমার ছোট বাচ্চা লইয়া। আচ্ছা, ঘটনাটা কোন সময় হয়েছে? 2টার সময় হয়েছে। ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের বড়সড় অভিযান। কাছাড়ের সোনাইর নগদির গ্রামে বৃহৎ পরিমাণের হেরোইন সহ গ্রেফতার 2 সরবরাহকারী। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে কাছাড় পুলিশের একটি দল সোনাই এলাকার নগদির গ্রাম অঞ্চলে অভিযান চালিয়ে একটি মারুতি কারে তল্লাশি চালিয়ে 44টি সাবানের বাক্সে মোট 572 গ্রাম হেরোইন জব্দ করে। পুলিশ 2 সরবরাহকারী আনোয়ার হোসেন ও হুসেন আহমেদকে আটক করে। হুসেন আহমেদ নামের হেরোইন সরবরাহকারী প্রথম অবস্থায় পুলিশের হাত পালিয়ে গেলেও পুলিশ ফের তাকে আটক করে সক্ষম হয়। এদিকে জব্দ হওয়া হেরোইনগুলোর বাজার মূল্য 3 কোটি টাকার অধিক বলে জানায় কাছাড় পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। পুলিশ 2 পাচারকারীকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। অবৈধ ড্রাগছৰ বিৰুদ্ধে কাছাৰ আৰক্ষীৰ যি অভিযান, সেই অভিযান অব্যাহত আছে। যোৱাকালি আমি বিশেষ সূত্ৰে এক খবৰ পাইছিলোঁ যে বহুজন সংখ্যক ড্ৰাগছ আমাৰ সোনাই অঞ্চলৰ মাজেৰে সৰবৰাহ কৰিবলৈ গৈ আছে বুলি, আৰু এক বিশেষ এক অভিযান চলোৱা হৈছিলে, আৰু অভিযান নেতৃত্ব দিছিলে আমাৰ লক্ষীপুৰ সাব ডিভিজনৰ SDPO পাৰ্থ প্ৰতীম দুৱৰাই। আৰু প্ৰায় 7:30 মান বজাত নাগদিৰ গ্ৰাম গাঁৱৰ যিটো সোনাই থানাৰ অন্তৰ্গত, তাত তেওঁলোকে এখন ছাছপিচিয়াছ এখন গাড়ী, এখন মাৰুতি 800 গাড়ী এখন তেওঁলোকে প্ৰত্যক্ষ কৰে, যাৰ নাম্বাৰ হ'ল AS01AK 0276। এই গাড়ীখন তেওঁলোকে পিছা কৰি সেই গাড়ীখন তেওঁলোকে ৰখাবলৈ সক্ষম হয়। আৰু তাত যি 2জন মানুহ আছিলে গাড়ীত, আনোৱাৰ হোসেন মজুমদাৰ আৰু হুছেইন আহমেদ লস্কৰ, তো তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা 44টাকৈ চাবোনৰ বাকচ, য'ত হিৰ'ইন তেওঁলোকে কনচিল কৰি আনিলে, সেই 44টা চাবোনৰ বাকচ হিৰ'ইন সহকাৰে তেওঁলোকে চিজ কৰিবলৈ, জব্দ কৰিবলৈ সক্ষম হ'ল। ইয়াত পিছত যেতিয়া ওজন কৰা হ'ল, এই হিৰ'ইনৰ ওজন হৈছিলে 572 গ্ৰাম। সেই ঘটনাৰ পৰা হুছেইন আহমেদ লস্কৰে
পলায়ন কৰিছিল যদিও পিছত তেখেতক আকৌ আটক কৰিবলৈ আমাৰ পুলিচ দলে সক্ষম হৈছে। আৰু এই ইয়াৰ বজাৰ মূল্য আন্তঃৰাষ্ট্ৰীয় বজাৰত 3 কোটিতকৈ বেছি হ'ব। কেইজন টোটেল ছাৰ? ইতিমধ্যে 2জন লোক ইতিমধ্যে এৰেষ্ট হৈছে। তেওঁলোক হ'ল আনোৱাৰ হুছেইন মজুমদাৰ আৰু হুছেইন আহমেদ লস্কর। মা বাবার শাসনে রাগ করে ঘর থেকে পালালো 3 নাবালক শিশু। ঘটনাটি শিলচরের কনকপুরে। 3 নাবালক শিশু হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ায় অঞ্চলটি জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরিবারের লোকেরা নাবালক শিশু 3টিকে খুঁজে না পেয়ে পুলিশের দ্বারস্থ হন। 3 নাবালক শিশুর অভিভাবক রাঙ্গেরখাড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন। মামলা দায়ের হতেই তাৎক্ষণিকভাবে 3 শিশুর সন্ধানে জেলা পুলিশ সুপার নোমান মাহাতোর নেতৃত্বে কাছাড় পুলিশের একটি দল অভিযানে নামে। নানা দিকে অভিযান চালানোর পর রাতের বেলা শিলচর রেল স্টেশন থেকে 3 নাবালক শিশুকেই উদ্ধার করে পুলিশ। নাবালক শিশুগুলো উদ্ধার হওয়ার পরই তাদের নিখোঁজ হওয়ার আসল তথ্য বেরিয়ে আসে। ঘরে মা বাবা শাসন করায় তারা ঘর থেকে পালিয়ে যায় বলে জানায় নাবালক ওই 3 শিশু। আমি আবেলি খবৰটো পাইছিলোঁ যে 3গৰাকী শিশু, যাৰ বয়স প্ৰায় 13-14 বছৰমান হ'ব, 3গৰাকী মানে খুব নলে গলে লগা বন্ধু আছিলে, তেওঁলোকে নিখোঁজ হৈ আছিলে। আমি টোটালকৈ আমাৰ SP ছাৰৰ নেতৃত্বত আমি ইয়াত খোজ কাটল আমি কৰিছিলোঁ আৰু প্ৰায় নিশা 2টামান বজাত এই শিশু 3জনক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে। ক'ৰ পৰা উদ্ধাৰ হৈছে? এইটো ৰেলৱে ষ্টেচনৰ তাৰ পৰা উদ্ধাৰ হৈছে। কিছু আছিলে মানে ঘৰুৱা কণ্ডল কিছুমান আছিলে, সেইকাৰণে তেওঁলোকে ওলাই গৈছিলে। যিহেতু তেওঁলোকে মানে মেচিয়ৰ নহয়, সিমান এটা মেচিয়ৰ নহয়, তেওঁলোকে মানে কোনো বিশেষ মানে এটা পদক্ষেপ এটা লৈছিলে। কিন্তু আমি পুলিচ, আমাৰ আৰক্ষী বিভাগে মানে খুব সোনকালে একশ্যন ল'লে আৰু প্ৰায় নিশা 2টামান বজাত তেওঁলোকক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। ফিরে আসি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন
আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432735151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। 2 দিনব্যাপী মান অভিযোজন শিবির 2024 আয়োজিত হচ্ছে শিলচর রামকৃষ্ণ মিশনে। এই অনুষ্ঠানে কাছাড় জেলার প্রায় 45টি সরকারি ও বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা ভক্তিমূলক সঙ্গীত, নৃত্য পরিবেশন, স্বামী বিবেকানন্দ সম্পর্কিত রচনা ও বক্তৃতা পাঠসহ আরও অন্যান্য ধরনের প্রতিভা তুলে ধরেন। 4 মে শনিবার সকাল 9টা থেকে বিকেল 4 ঘন্টা অবধি মান অভিযোজন শিবির 2024 শীর্ষক অনুষ্ঠানটির সূচনা হয় শিলচর রামকৃষ্ণ মিশনের শিক্ষার্থীদের দ্বারা উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানের পর বক্তব্য রাখেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণধীশানন্দজি মহারাজ ও বৈকুণ্ঠানন্দজি মহারাজ। তারা বলেন, যুবশক্তিকে সঠিক পথে পরিচালিত করতে যুবাদের যেমন বড় ভূমিকা রয়েছে, তেমনি অভিভাবকদের দায়িত্ব অপরিসীম। পরিবার যদি নৈতিক জীবনযাপন করে, সেখানে সন্তানেরাও মানবিক গঠনের জন্য উপযুক্ত পরিবেশ পায়।
প্রার্থনাপূর্ণ জীবন ও নৈতিক জীবন আদর্শিক জায়গায় নিয়ে যেতে ভূমিকা রাখে। তাই পরিবার, সমাজ ও যুব সমাজের শিল্প সাহিত্য চর্চা, ক্রীড়া, সাংস্কৃতিক বিকাশের পরিবেশ সৃষ্টি ও পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী করতেই হবে। সেদিন অন্যান্যদের মধ্যে জাতি গঠনে যুবাদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের প্রেমখানন্দজি মহারাজ, হাফলং রামকৃষ্ণ মিশনের সম্পাদক অমিতাসানন্দজি মহারাজ সহ অন্যান্য মিশনের মহারাজরা। অবতার বলিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। জননী সারদা দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়োর সেত্বা প্রণমামি মুহুর্মুহ। ওম নমঃ শ্রীয়তিরায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বর্ণেতা প্রহারিণে। ঠাকুর মা স্বামীজির চরণে সাষ্টাঙ্গ ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় স্বামী হিতকামানন্দজি মহারাজ, সেক্রেটারি রামকৃষ্ণ মিশন শিলং, তার চরণে আমার সাষ্টাঙ্গ ভক্তিপূর্ণ প্রণাম। স্বামী প্রেমভানানন্দজি, স্বামী অমিতেশানন্দজি, স্বামী প্রাণরূপানন্দজি, আর এই আশ্রমের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রীমৎ স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজের চরণে আমার সাষ্টাঙ্গ ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আজকে ভ্যালু ওরিয়েন্টেশন ক্যাম্প, এর সঙ্গে আরেকটা ব্যাপার জড়িয়ে আছে, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিবচরের 100 বছর পূর্তি। ছাত্ররা যখন ঢুকেছ তখন দেখেছ হয়তো একটা বোর্ড দেয়া আছে, সেই বোর্ডের মধ্যে লেখা আছে রামকৃষ্ণ মিশনের 100 পূর্তি উৎসব। 1 বছর ধরে 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্যে। ব্রিটিশ পার্লামেন্ট দাঁড়িয়ে বলছেন যে আমরা ইন্ডিয়ানসদেরকে কিভাবে রাখবো। প্রথম তিনি যেটি রিপোর্ট দিচ্ছেন, বলছেন ইন্ডিয়া, ভারতবর্ষ এমন একটি জায়গা আমি পৃথিবীতে দেখিনি। কেন? রাত্রিবেলা দিনের বেলা সব দরজা জানালা খোলা থাকে, কোনো চুরি হয় না, ভিখারি নেই, গরিব মানুষ নেই, এরকম গোল্ডেন ভারতবর্ষ, সোনার ভারতবর্ষ। একে ধ্বংস করতে হবে, একে তো এগুলো রাখলে হবে না। তিনি কি বলেন? They will remain Indian. 3 মাস ধরে শিক্ষক নেই আসামের পাথারকান্দির বৈঠাকাল মেদলিছড়া এলপি স্কুলে। অন্ধকারে ধাবিত হচ্ছে পড়ুয়াদের সোনালী ভবিষ্যৎ। অভিযোগ, শিক্ষা বিভাগের চরম খামখেয়ালিপনার জন্য গত প্রায় 3 মাস ধরে শিক্ষকহীনতায় ধুঁকছে আসামের পাথারকান্দি শিক্ষাকেন্দ্রের বৈঠাকাল চা বাগানের 4 যুগ পুরনো মেদলিছড়া এলপি স্কুল। এতে স্কুলের প্রায় 60 জন কচিকাঁচা পড়ুয়াদের সোনালী ভবিষ্যৎ অন্ধকারে দাবিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয় অভিভাবকদের। স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণপ্রসাদ দুসাদ অবসর হওয়ার পর একমাত্র সহকারী শিক্ষিকা স্কুলের হাল ধরেন, কিন্তু গত 3 মাস ধরে এই ম্যাডামও স্কুলে আসছেন না। এতে প্রতিদিন পড়ুয়ারা স্কুলে এসে কিছুক্ষণ খেলাধুলা করে ফের বাড়ি ফিরছে। তারা জানে না কেন ম্যাডাম স্কুলে আসছেন না। দেরিতে হলেও এমন খবরে চিন্তিত হয়ে পড়েন অভিভাবকেরা। শনিবার অভিভাবক সহ পড়ুয়ারা স্কুলে উপস্থিত হয়ে সাংবাদিকদের ডেকে তাদের ক্ষোভ উগরে দেন। ইতিমধ্যে স্কুলের বেশ কজন পড়ুয়া অন্য স্কুলে ভর্তি হওয়ারও খবর পাওয়া যায়। প্রায় 3 মাস ধরে একটি সরকারি প্রতিষ্ঠান মুখ থুবড়ে পড়ে আছে, অথচ এই নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বিভাগীয় পক্ষে। এই নিয়ে বর্তমান দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা প্রতিমা বাড়ুইকে প্রশ্ন করলে তিনি জানান যে গত এপ্রিল মাসের 14 তারিখ থেকে তিনি 6 মাসের জন্য মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। বিষয়টি লিখিতভাবে বিভাগীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকার যেখানে কারি টাকা ব্যয় করে শিক্ষা বিভাগের উন্নতির প্রচেষ্টা করছে, তার মধ্যে বিভাগীয় আধিকারিকদের এহেন উদাসীনতা কিছুতেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে স্থানীয়রা ডিসি সহ শিক্ষামন্ত্রী ও বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। পাথারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। স্কুলে মাস্টার হয় না, তাহলে পড়বো কি করিয়া বাচ্চা? আমরা অসুবিধা হইতো না নি? বাচ্চা যে পড়বো না তো ঘরে কিতা আরেক স্কুলে গেলে বাচ্চা ঘুরাই দিব, এডমিশন দিলে কিছু পারতো না, আর স্কুলে পড়তেও কিছু ভালো পারে না বাচ্চা কাচ্চা। আজ আর রোজ স্কুল আইলেও ঘরে আর বাচ্চা যায় কোনো কইতে পারে না। মনি রুদ্রপাল। এটা কোন গ্রাম? বৈঠাকাল 10 না 3 মাস থাকি আই না।
মাস্টার নাই, একজন মাস্টার নিয়ে আসে। মাস্টার তো কৃষ্ণ মাস্টার প্রসাদ রয়েছিল, এত ট্রান্সফার হয়ে গেছে। এখন প্রতিমা কি 3 মাস থেকে স্কুলে আয় না, কোনো গার্জেনরাও কইছে না বাচ্চা তারারে যে স্কুল বন্ধ কইয়া, কোনো একটা মাস্টারও আয় না। আমরা বাচ্চা যে একদম পড়া কিচ্ছু জানে না, যে পড়া পড়ছিল এটাও সব ভুলি গেছে। বাচ্চারা এখন কই যায়? বাচ্চারা ঘরে ঘুরে খেলায়। কতটা পরিবার? 2টা, আমার তো বাচ্চা 2টা। এখানে পরিবার এখানে পরিবার না হলেও তো 50-60টা হইব পরিবার। বাচ্চা কতটা স্কুলে? বাচ্চা 35-40টা বাচ্চা আছে স্কুলে। আর এই বাচ্চা যদি মাস্টার নিয়ে আয় না স্কুলে, তো পড়া হইব নি বাচ্চা। আগামী 16ই মে বরাক জুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুভাষিক ঐক্যের মহামিছিল। 19-এর চেতনাকে জাগ্রত করতে আগামী 16ই মে বরাকের 3 জেলায় অনুষ্ঠিত হচ্ছে বহুভাষিক ঐক্যের মহামিছিল। শনিবার স্থানীয় এক হোটেলে বরাকের আওয়াজ নামের এক সংগঠনের উদ্যোগে এই নিয়ে সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত থেকে বিভিন্ন প্রস্তাব সহ নিজেদের মতামত তুলে ধরেন। গত বছর দুর্গাপুজোর সময় ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলা ভাষার ব্যানার ছিঁড়ে ফেলার প্রসঙ্গ তুলে ধরে এদিন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমন্ত্রিত বিভিন্ন ভাষাগোষ্ঠীর প্রতিনিধিরা। আগামী 16 মে আয়োজিত হতে যাওয়া বহুভাষিক ঐক্যের মহামিছিলের মাধ্যমে দিশপুর থেকে দিল্লি পর্যন্ত সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেন আয়োজকেরা। এই দিন সভায় সঞ্জীব রায়, দিলীপ কুমার সিংহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা এত গর্ব সহকারে কোর্টে আমরা এখনো বাংলায় কাজ করি। এখানে যারা জাজেসরা আসেন ওনারা অনেক সময় বাংলা বোঝেন না, কিন্তু যেই বরাকভেলিতে ওনাদের ট্রান্সফার হয় এত সুন্দরভাবে ওনারা বাংলায় কমিউনিকেট করেন, এটা আপনারা মানে না দেখলে বিশ্বাস করবেন না। তাই বলছি সব ভাষাভাষীকেই সম্মান জানানো উচিত। আর আজকে আমি সকালে সুচরিতাকে বলেছিলাম, আজকে আবার বলছি, এই বাংলা ভাষা আন্তর্জাতিক বাংলা ভাষা সুরক্ষা সমিতি বলে একটা অ্যাসোসিয়েশন আছে। গোটা ভারতবর্ষে যেখানে বাঙালি নেই সেখানে বাঙালির বাংলা ভাষা নিয়ে কাজ করছে। সহমত দিলাম যাতে 16ই মেতে যে বহুভাষিক মিছিল বেরোব এই 19শে মে পরিপ্রেক্ষিতে, সেটার জন্য আমি সহমত দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমার সংস্থার সহকর্মীদের সাথে যোগাযোগ করিনি। আমি আশ্বাস দিয়েছি সৌমিত্রবাবুকে আমরা নিশ্চয়ই যোগদান দেব। আমি নাগা হলেও বাংলা মাধ্যমে পড়াশোনা করে স্নাতক করেছি। সময় অপারেশনে অনেক প্যান্ডেলে প্যানেলগুলো ছেড়ে দেওয়া হয়েছিল যেখানে বাংলায় লেখা হয়েছিল, এবং উগ্র জাতীয়তাবাদের একটা আমরা প্রকোপ দেখেছিলাম, যেটার যে আবহাওয়াটা উঠে এসেছিল বরাকে, এবং সে সময় অনেক উৎসাহিত হয়ে অনেক উদ্যোগ নিয়ে সবাই মিলিত হয়ে একটা মহামিছিল হয়েছিল। এবং আমি ধন্যবাদ দিব আয়োজকদেরকে, বরাকের আওয়াজ, যে আপনাদের মাধ্যমে প্রায় 200-250 প্যান্ডেলে আমরা ব্যানার লাগিয়েছিলাম বাংলায়, এবং সেখানে প্রত্যেক ভাষাকে সম্মান দেওয়া হয়েছিল। সেখানে হিন্দিও লেখা ছিল, সেখানে মণিপুরিও লেখা ছিল, বিষ্ণুপ্রিয়া এবং বাংলা লেখা ছিল। এইরকম উদ্যোগকে আমরা আগে নিয়েছি বলেই আজকে এত সংগঠনে আবার যোগদান করেছি। এখানে যারাই এসেছে পজিটিভ মাইন্ড নিয়ে এসেছে, এখানে নেগেটিভ কিছু নেই। এবং যেভাবে তুমিনের সময় বলেছেন যে প্রত্যেক মাতৃভাষা সবার প্রিয়, এটা স্বাভাবিক ব্যাপার। তাই আমার মনে হয় আমরা যেহেতু উদ্যোগ নিয়েছি যে বাগান থেকে ঝুমুরের একটা টিম আসুন, ওরা ঝুমুর কালচার নিয়ে হাঁটবে। নাগামিজ বাদনা আছে, ওরা একটা নিজের কালচার নিয়ে আসুন। বিষ্ণুপ্রিয়া, মণিপুরি, আসামি সবাই আসুন। আর আমার কথা হচ্ছে যে আমরা মুখে কিছু বলবো না, আমাদের রেলিটাই বলে দেবে যে আমরা কী বিশ্বাস করি। এবং আমার সেদিন একটা প্রস্তাব ছিল যে আমরা যদি একটা কার্ড এখানে লাগাই, লেখা থাকবে যে আমরা ভাষিক ঐক্যে বিশ্বাসী, আমরা ভাষিক ঐক্যে বিশ্বাসী, তাহলে আরেকটি বার্তা গেল যে আমরা প্রত্যেক ভাষাগোষ্ঠীকে নিয়ে চলছি। এখানে আরও আজকে নতুন সংগঠনরা এসেছেন। আমার মনে হয় সমুদ্র যদি লাস্ট ডে প্রস্তাবগুলো তুলে ধরেন, এরপর যদি কিছু অ্যাড করা যায় তাহলে ভালো হবে। সুরমা বার্তা আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।